সস্তায় S23 স্যামসাং গ্যালাক্সি S23 যখন আপনি সস্তায় পেয়ে যান, 30,000 টাকার মধ্যেই পেয়ে যান 8/128GB ভ্যারিয়েন্ট। আমরা কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A34 নিয়ে। স্মার্টফোনটির রিয়ার প্যানেলটা দেখতে একদম S23 মতো না, দেখতে বড় ভাইয়ের মতো হলেও একটা জায়গায় বড় ভাই থেকে এগিয়ে আছে অবশ্যই। স্যামসাং গ্যালাক্সি A54 ওই স্মার্টফোনের দাম কত? 40,000 টাকা। বাট ওই স্মার্টফোনের চাইতে এইটা কিন্তু পারফরমেন্সে এগিয়ে আছে অনেকটাই, কিন্তু দেখুন 10,000 টাকা কমে পেয়ে যাচ্ছেন। ওইটাতে প্রসেসর ছিল Exynos 1380, বাট এখানে রয়েছে Dimensity 1080। এখন যারা কিনা স্যামসাং এর ফোনে নিতে চান এবং আপনার পারফরমেন্সটা বেটার দরকার, মোটামুটি একটা অল ওভার গুড প্যাকেজ দরকার, তাদের জন্য আজকের ভিডিও। চলুন শুরু করা যায়। তো গ্যালাক্সি A34 যারা কিনতে চাচ্ছেন পেয়ে যাবেন লাইক টেলিকমে, যাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে। এই স্মার্টফোনের দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়, 8/128GB, 8/256GB। 8/256GB প্রাইসটা হচ্ছে গিয়ে 33,500 আর 8/128GB প্রাইসটা হলো 29,990 টাকা। শুরুতেই কস্টের কথা শেয়ার করতে হয়। বক্স, স্লিম বক্স, ভিতরে চার্জার পাবেন না, কিছু করার নাই। তো স্মার্টফোনটা যেমনটা ফার্স্টে আমি বললাম, লুকিং এর দিক থেকে একদম না S23 মতোই লাগবে। রিয়ার প্যানেলটা দেখতে একদম হুবহু ওইটার মতোই, বাট এইটার রিয়ার প্যানেলটাতে প্লাস্টিক রয়েছে, যেখানে এর বড় ভাই A34 আমরা গ্লাস দেখছিলাম। এর বডি ফ্রেমটাও প্লাস্টিকেই তৈরি। প্রয়োজনীয় পোর্শন বাটন প্রায় সবকিছু থাকলেও নেই 3.5mm হেডফোন জ্যাক। এই স্মার্টফোনগুলোর যে থিকনেস, তাতে 3.5mm হেডফোন জ্যাক ইজিলি দেওয়া যায়। আমি জানি না ব্র্যান্ডগুলো কেন এটা দিচ্ছে না, ডিভাইডে সরিয়ে ফেলছে। দেওয়া উচিত ছিল, মাস্ট। স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটি ছিল ডিসেন্ট। হ্যাঁ, ডুয়াল স্পিকার থাকাতে অবশ্যই একটা বেটার আউটপুট পাবেন, বাট এটার থেকে মাঝে মধ্যে আমরা একটু ডিস্টরশনও পাচ্ছিলাম, কখনো একটু নয়েজি টাইপের সাউন্ড দিচ্ছিল বলে আমার মনে হয়েছে। ডিসপ্লেতে কোর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে এবং IP67 এর রেটিং থাকছে। 1 মিটার পানির গভীরে থাকতে পারবে আধা ঘন্টার জন্য। আমরা একটু চুবিও টেস্ট করছিলাম, কোনো ধরনের প্রবলেম দেখছি না। ফার্স্টেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই, এর পারফরমেন্স সেকশন। এই স্মার্টফোনে আমরা কিন্তু একদম লেটেস্ট অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছি, যেমন এটা রান করছে One UI 5.1 বেসড অন Android 13। তবে স্যামসাং বলছে এই স্মার্টফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5টা সিকিউরিটি আপডেট দিবে। ফোনটা পাওয়া যায় 3টা ভ্যারিয়েন্টে, 6/128, 8/128 এবং 8/256GB ভ্যারিয়েন্টে। আর এটার প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 1080। আমি শুরুতে যেমনটা বলছিলাম, এই স্মার্টফোন কিন্তু পারফরমেন্সের দিক থেকে স্যামসাং গ্যালাক্সি A54 এর চাইতে এগিয়ে থাকবে। ওটাতে ছিল Exynos 1380 আর এখানে রয়েছে Dimensity 1080। তো এত বেঞ্চমার্ক বলেন, মাল্টি কোর বা সিঙ্গেল কোর স্কোর বলেন, সব দিক থেকে কিন্তু অবশ্যই Dimensity 1080 এগিয়ে আছে, প্লাস গেমিংয়েও। তো এই স্মার্টফোন দিয়ে আমরা রেগুলার কাজবাজ করছিলাম। One UI আমরা জানি অ্যান্ড্রয়েডের জন্য এখন একদম টপ লেভেলের একটা UI বা সেরকম পজিশনে আছে, এবং ব্যবহার করতে গিয়ে দেখলাম হ্যাঁ, এটা খুবই স্মুথলি রান করছে, যে কোনো কাজবাজ খুব সহজেই হ্যান্ডেল করতে পারছে। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও বেশ ফাস্ট। তবে আপনি অবশ্যই এটাকে ওই যে স্যামসাং এর S সিরিজ বা একদম প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোনের সাথে নিশ্চয়ই কম্পেয়ার করতে পারেন না, বাট ডেফিনেটলি এটা অনেকটাই বেটার রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, একসাথে যখন অনেক বেশি ভারী কাজ করতে যাবেন, অনেকগুলো ভারী অ্যাপ্লিকেশন রান করবেন, তখন মাইক্রো স্ট্যাটার লক্ষ্য করতে পারেন, টুকটাক হয়তো আপনি স্ট্যাটার লক্ষ্য করতে পারেন। এর বাইরে ডে টু ডে ইউজেসে এই রেজাল্টে আপনারা সন্তুষ্ট থাকবেন। মোটামুটি এরকম প্রাইস পয়েন্টে তো 1080 যুক্ত আরও অনেক স্মার্টফোন রয়েছে, তাদের সাথে যদি কম্পেয়ার করতে চান। গেমিং টেস্টের জন্য এই স্মার্টফোনে আমরা ফার্স্টেই রান করি জেনশন ইম্প্যাক্ট, এবং মিডিয়াম সিরিজে দেখছিলাম এটা 30 FPS দিতে পারছিল কনস্ট্যান্টলি। আর মোটামুটি দেখা গেছে আধা ঘন্টা গেম প্লের ক্ষেত্রেও এটা সর্বোচ্চ তাপমাত্রায় পৌঁছতে পারছিল 38°C এর কাছাকাছি। পাবজি স্মুথ এক্সট্রিমে আমরা প্লে করি, যেখানে 57 থেকে 59 এর মধ্যে FPS ঘোরাফেরা করছিল, এবং এখানেও আধা ঘন্টা গেম প্লের পরে দেখছিলাম 38°C সর্বোচ্চ আসছিল। গরম হয়ে কখনোই আমরা পারফরমেন্স ড্রপ করতে দেখিনি গেমিংয়ে। অ্যাসপাল্ট 9 আমরা হাই গ্রাফিক্সে খেলি, এবং যেখানে 30 FPS কনস্ট্যান্টলি ধরে রাখতে পারছিল, বাট তুলনামূলকভাবে কম হিট জেনারেট করছিল। মোটামুটি 34 থেকে 35°C ছিল আর কি স্মার্টফোনটি। তো বলা যেতে পারে এটা একেবারে সাধারণ। শুরুতে যেমনটা দেখলেন এর পারফরমেন্স একেবারে দুর্দান্ত, ঠিক একইভাবে হয়তো হতাশ করতে পারে এর ডিসপ্লে সেকশনটা কিছুটা হলেও। এর ডিসপ্লেটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজলিউশনের সুপার অ্যামোলেড প্যানেল, 120Hz হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, পিপিআই ডেন্সিটি হলো গিয়ে 390, আবার এর পিক ব্রাইটনেস 1000 নিটস। তো কম কিসে কোর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন করছে। ভাই লোক, অবশ্যই খারাপ রাখার জায়গা আছে। যেমন দেখুন এর ডিসপ্লেতে সেই ওল্ড শেপ ওয়াটার ড্রপ নস বা ইউ শেপ নস আমরা দেখতে পাচ্ছি, যেটা এই যুগের সাথে একেবারেই মানানসই না। স্যামসাং এখানে কস্ট কাটিং করছে, বড় ভাইকে তো বিক্রি করতে হবে 54। তবে সত্যি বলতে কি, এই ডিসপ্লেটার কোয়ালিটি যথেষ্ট ভালো, খুবই কালারফুল একটা ডিসপ্লে, ওয়েল কন্ট্রাস্টি, যে কোনো কন্টেন্ট ওয়াচিং খুবই দারুণ ছিল। বাট আমরা এখানে নেটফ্লিক্স, ইউটিউবে HDR সাপোর্ট পাইনি। সো যারা এই সমস্ত জায়গায় স্ট্রিমিং করেন তাদের জন্য এটা একটা বামার হতে পারে। এর বাইরে দেখছিলাম ডিসপ্লেটা খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, এর ভিউইং অ্যাঙ্গেল দারুণ ছিল, এর টাচ রেসপন্স দারুণ ছিল। এটা নিয়ে যখন আমরা আউটডোরে ছবি তুলছিলাম বা শুট করছিলাম বা যে কোনো কাজ করতে গিয়ে আমাদের ভিজিবিলিটি নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। একেবারে হার্শ লাইটিং কন্ডিশনেও এটা দেখা যায়, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের মতো না, বাট স্টিল দেখা যায়। মোট কথা ডিসপ্লে সবকিছু আপনার ভালো লাগবে, শুধুমাত্র এর ওয়াটার ড্রপ নসটা বাদে। গ্যালাক্সি A54 এর পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্ট খুব একটা না হলেও ক্যামেরা নিয়ে কিন্তু বেশ সন্তুষ্টই ছিলাম।
তো এর ছোট ভাইয়ের কি অবস্থা? এই স্মার্টফোনের মেইন ক্যামেরা হলো 48 মেগাপিক্সেলের এবং ডেলাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে কিন্তু ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারছে এর মেইন ক্যামেরাটি বড় ভাইয়ের মতোই। আবার এখানে দেখুন ওআইএস রয়েছে, তো ওআইএস থাকার ফলে আপনার হাত যদি একটু শেকি হয় তারপরেও মোটামুটি ভালো একটা শার্প ছবি দিতে পারছে এই স্মার্টফোন। ডাইনামিক রেঞ্জ বেশ ওয়াইডার পেয়েছি, দেন হাইলাইট ব্যালেন্সটাও ঠিকঠাকভাবে করতে পারছে। কালার একুরেসি নিয়ে বলতে গেলে একেবারে একুরেট কালার বলবো না, আবার খুব যে রং চটচটে টাইপের ছবি এমনও না, আর ওয়েল কন্ট্রাস্টি হওয়াতে ছবিগুলো দেখতে বেশ ভালো লাগছে। তবে যেহেতু 48 মেগাপিক্সেলের ক্যামেরা, মূলত এটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা যেটা পিক্সেল বেরিং টেকনোলজির মাধ্যমে 48, সো এটাকে যদি জুম করে নিয়ে হয়তো খুব একটা ব্যবহার উপযোগী ছবি পাবেন না, বাট নর্মালি দেখতে গেলে ছবিগুলোতে কিন্তু ভালো রকমের ডিটেল আমরা লক্ষ্য করছি প্রপার লাইটিং কন্ডিশনে। লো লাইটের দিকে একটু কন্ট্রাস্টি হতে লক্ষ্য করা যায়, সেই সাথে একটু সফটনেসও পাওয়া যায়, আবার গ্রেইনের দেখাও পাওয়া যায়। তবে আপনি নাইট মোড অন করে নিলে কিন্তু এর থেকে বেটার আউটপুটটাই পেয়ে যাবেন। এবং তখন দেখছিলাম নয়েজ কাট করে দিয়ে ভালো একটা ছবি দেওয়ার ট্রাই করে, ইভেন রাতের বেলার হাইলাইটটাও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, ওভারঅল ডাইনামিক রেঞ্জটাও ভালোই দেখাতে পারছে। যদি বলেন 30,000 টাকার মধ্যে এর ক্যামেরা আসলে কেমন হবে, আমি বলবো ভাই 30,000 টাকায় যদি বাজেট হয়, আপনি ক্যামেরার জন্য একটি স্মার্টফোন চান, দেন এটাকেও চাইলে অবশ্যই চয়েস করতে পারেন। এরপরে রয়েছে কি আলট্রাওয়েড শুটার। আলট্রাওয়েড শুটারটা 8 মেগাপিক্সেলের, এটা যদি 12 মেগাপিক্সেলের দিত দেন আমি আর একটু বেশি খুশি হইতাম। স্যামসাংয়ের অনেক ফোনে আমরা এমনটা দেখি। ডেলাইট কন্ডিশনে একটা ডিসেন্ট টাইপের ছবি পেয়ে যাবেন, আই মিন এর শার্পনেস ডিটেল ভালোই ঠিক আছে, কিন্তু একটু কন্ট্রাস্টি হতে লক্ষ্য করা যাচ্ছিল, এবং কালার যদি কম্পেয়ার করেন মেইন ক্যামেরার সাথে তাহলে একটু ডিফারেন্স লক্ষ্য করবেন। বাট লো লাইটে আলট্রাওয়েড শুটারটা ততটা ভালো রেজাল্ট দিতে পারছে না। স্মার্টফোনটিতে ডেডিকেটেড কোনো ডেপথ সেন্সর আমরা পাইনি, বাট পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে। এজ ডিটেকশন আমার মনে হয় ভালোই দেখছি আমরা এই স্মার্টফোনটিতে, এবং সাবজেক্ট সেপারেশনও সুন্দর রয়েছে। মেইন সাবজেক্টের কালারটা একটু শিফট করে, বাট স্কিন টোন ওভারঅল দেখতে কিন্তু ভালোই লাগছে, এবং পোর্ট্রেট মোড নিয়ে আশা করছি সন্তুষ্ট থাকার মতো ছিল। দেন এই স্মার্টফোনে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারটা ডেলাইট কন্ডিশনে ভালোই ছবি দেয়, সেগুলো ইউজেবল। স্মার্টফোনটির মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 4K 30 fps এ, সেক্ষেত্রে আমরা ওআইএস এর সাপোর্ট পাবো, বাট ইআইএস পাচ্ছি না। কিন্তু 1080p তে যদি আপনি রেকর্ড করেন তখন কিন্তু আপনি আলট্রা এইচডি মোড বা ইআইএস পেয়ে যাবেন। 4K এর ক্ষেত্রে আমরা দেখছি ভালোই ডিটেল ধরে রাখতে পারছি ডেলাইট কন্ডিশনে। যদি একটু স্টেবল ভাবে শুট করা যায় তাহলে এর 4K ফুটেজ কাজে লাগাতে আমি বলবো, সেখানে আমরা কালার কন্ট্রাস্ট এভরিথিং ভালোই দেখছি। আর যদি খালি হাতে স্টেবল ফুটেজ পেতে চান সেক্ষেত্রে আপনি 1080p তে শুট করতে পারেন, বাট এখানে আপনি রেজোলিউশন কিছুটা কম পাচ্ছেন, ডিটেল পরিমাণ কম পাবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের, মেবি 30,000 টাকা বাজেটের এটাই প্রথম ফোন যেটাতে আমরা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 4K সাপোর্ট পাচ্ছি ভিডিওর ক্ষেত্রে আর কি। তো এর সেলফি রেজাল্ট নিয়ে কিন্তু আমি সন্তুষ্ট আছি, সেলফির কোয়ালিটি বেশ ভালোই বলা যেতে পারে, বাট প্রপার লাইটে, আবারও বলবো প্রপার লাইটে, লাইট যদি ততটা ভালো না হয়, আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে লাইট কম হলে কিন্তু স্কিন টোনটা বেশ ভালো রকমেরই শিফট করে এবং যথেষ্ট সফটনেসও লক্ষ্য করা যায়, তখন ডিটেলের পরিমাণ হারাতে থাকে। কিন্তু আউটডোরের সেলফিগুলোতে স্কিন টোন সুন্দর দেখছি, একই সাথে ভালোই ডিটেল ধরে রাখতে পারছে, আবার ডাইনামিক রেঞ্জটাও অ্যাভারেজ কোয়ালিটির মধ্যেই থাকে। যেমনটা বললাম 4K তে ভিডিও রেকর্ড করা যাবে, বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন। তারপরে অনেকে ব্লগিং করেন, হাই রেজলিউশন দরকার হয়, তারা চাইলে এই স্মার্টফোনটি দিয়ে হয়তো শুরু করতে পারেন। স্মার্টফোনটিতে ব্যাটারি রয়েছে 5000 mAh এর এবং ব্যাটারি ব্যাকআপ সত্যি দুর্দান্ত। এই মোবাইল ফোনটিতে আমরা রেগুলার ইউজেসে দেখছিলাম 7 ঘন্টার মতো এসওডি দিতে পারছে, আর যদি একদম হেভি ইউজার হয়ে থাকে তাহলে 6 ঘন্টার মতো এসওডি পেয়ে যাবেন যদি আপনি ভারী গেমিং টেমিংও করেন। তো বলা যেতে পারে একদিন অনায়াসে এটা ব্যবহার করা যায় 120 হার্টজ অন রেখেও। তবে দুঃখের বিষয় এই স্মার্টফোনের বক্সে আমরা কোনো চার্জার পাইনি, আপনিও পাবেন না। এটা সাপোর্ট করে 25 ওয়াটের, তো 25 ওয়াটের চার্জার আমার কাছে আছে, ওটা দিয়ে চার্জ করে দেখছিলাম। এই স্মার্টফোনটা ফুল চার্জ হতে 0 to 100% হতে সময় লাগছিল 1 ঘন্টা 28 মিনিট। তো এই ছিল A34 5G বা বলতে পারেন সস্তা S23। তো এই স্মার্টফোনটা যা অফার করছে এবং এটার যে প্রাইসিং সেটাকে খুব একটা খারাপ বলা যাবে না। তারপরও অবশ্যই এটা তো বেশ কিছু কমতির জায়গা আছে, যেমন আমরা বলছিলাম এটাতে এই যে ইউ শেপ নচটা, এইটা একেবারেই মানানসই না আর কি। এই জিনিসটার বদলে যদি এখানে একটা পাঁচল কাটআউট দেওয়া হতো তাহলে আমার মনে হয় এই স্মার্টফোনটা এরকম দাম থেকেই মুড়ির মতো সেল হইতো। অনেকেই আছে ডিজাইনের দিকে আসলে প্রায়োরিটি দেয়, বাট যদি এমনটা না হয় তাহলে স্যামসাং লাভাররা আমার মনে হয় স্মার্টফোনটাকে চয়েস করতে পারেন। বিশেষ করে আপনি সফটওয়্যারের দিক থেকে অনেক বেশি খুশি থাকবেন এই স্মার্টফোনটা নিয়ে, আই হোপ। দেন এইটার পারফরমেন্সটা ডিসেন্ট একটা পারফরমেন্স দিচ্ছে কিন্তু এই বাজেটের একদমই। দেন ক্যামেরাটাও ভালো আছে, তো সব মিলে অবশ্যই রিকমেন্ড করার মতো। বাট যদি আরো কিছুটা দাম কমে তখন এইটা একেবারে আদর্শ প্যাকেজ হিসেবে থাকবে ওই বাজেটের। তো আমরা আশা করবো খুব শীঘ্রই এর দাম আসলে কমবে কিছুটা। যাই হোক, এই মুহূর্তে যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ রাখতে পারেন লাইক টেলিকমে। ভালো থাকুন, দেখা হচ্ছে আবারও একদম নতুন ভিডিওতে।